সে পেপার কি লাগবে দিতে দিব? পেপার গ্রুপে দেওয়া আছে না নাকি? দেয় না, নাই। হারাই গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কতদূর করছিলাম বলো? কোশ্চেন সলভ হাউ ফার? সো 1 থেকে 3। 1 থেকে 3 করেছি, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আমরা দেখো 4 থেকে শুরু করব। ক্লাস তো রেকর্ড হচ্ছে, সো কোন ব্যাপার না ওটা। মৌসের ম্যাথ গুলো আমি করাবো হাতে করে, ঠিক আছে। দেখো, তো আমরা যেটা বলছিলাম, petroleum is an important source of many chemicals. Outline the separation of petroleum, crude oil, into fractions such as petrol, diesel and বলতেছি diesel and bitumen. আচ্ছা, ঠিক আছে, এটা ব্যাপার না। শোনো, তো আমরা যেটা বলছিলাম এখানে দেখো, খেয়াল করো, মন দিয়ে শোনো। তো পেট্রোলিয়ামের একটা নাম হচ্ছে ক্রুড অয়েল। দেখো, এই যে ক্রুড অয়েল হচ্ছে একটা টাইপ অফ মিক্সচার। ক্রুড অয়েলটা কি বলতো? ইট ইজ এ টাইপ অফ মিক্সচার, যেটা মাটি, যেটা একটা আমাদের ন্যাচারাল রিসোর্স। এই ক্রুড অয়েলের ভিতরে হিউজ নাম্বার অফ ডিফারেন্ট টাইপস অফ ফ্র্যাকশনস, মানে ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্ট বা ডিফারেন্ট টাইপস অফ অয়েল, গ্যাস, সেখানে সব মিক্স করা থাকে ক্রুড অয়েলের ভিতরে। তো এই জন্য ক্রুড অয়েলকে আমরা বলছি মিক্সচার। এখন ক্রুড অয়েলকে ভাঙলে আমরা কি কি পাই? আমরা ধরো পাই ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে পেট্রোল, তারপর হচ্ছে ন্যাপথা, তারপর হচ্ছে কেরোসিন, তারপর হচ্ছে ডিজেল, তারপরে লিব্রিকেটিং অয়েল, তারপরে বিটুমেন, এরকম অনেক কিছু আমরা পাই। তা এখন ক্রুড অয়েল থেকে এই যে এই পার্ট গুলোকে সেপারেট করার জন্য আমরা কি ইউজ করি? হোয়াট ডু উই ইউজ? আমরা এখানে অ্যাকচুয়ালি কি ইউজ করি, কোন প্রসেসটাকে আমরা ইউজ করি? আচ্ছা, ক্রুড অয়েল তো একটা মিক্সচার, লিকুইড মিক্সচার। তো লিকুইড মিক্সচারদেরকে সেপারেট করার জন্য আমরা কোন মেথডটা ইউজ করি বলতো? সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এক্স্যাক্টলি। ক্রুড অয়েল কই থেকে আসে? ক্রুড অয়েল আসে মাটির তলা থেকে। মাটির তলায় অনেক নিচে, সেখানে ক্রুড অয়েল পাওয়া যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে। স্নেহা আজকে আমাকে জুমে কোশ্চেন করছে, ব্যাপার না। এখন ক্রুড অয়েলকে আমরা তাহলে সেপারেট করার জন্য ইউজ করব ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তোমাদেরকে মনে আসছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা করা হয় কিভাবে? আমি একটু আউটলাইন দিয়ে দিই। একটা কন্টেনার থাকে, একটু মন দিয়ে শুনবা, খালি শুনবা, এই লেখালেখি কম, লেখালেখি পরে ভিডিও দেখে করতে পারো, খালি শুনবা। তো এখানে ক্রুড অয়েলের এখানে মিক্সচার থাকে। তো আর এখানে উপরে ফ্র্যাকশনেটিং কলাম অ্যাটাচ করা থাকে, ফ্র্যাকশনেটিং কলাম। তারপর সেই ফ্র্যাকশনেটিং কলাম থেকে আবার এখানে কন্ডেন্সার বের হয় আর কি, ফ্র্যাকশনেটিং কলাম অ্যাটাচ করা থাকে। এখন গ্লাস বিটস থাকে, গ্লাস বিটস। তো এখান থেকে যখন ভেপার বের হয়, সেই ভেপারটাই গ্লাস বিটস এর মধ্যে দিয়ে যে যা এভাবে করে গ্লাস, এখানে গ্লাস বিটস থাকে। তো গ্লাস বিটস এর মধ্যে দিয়ে সেই ভেপারটা যায়। ভেপারটা গিয়ে তারপরে যে যে ভেপারটার বয়লিং পয়েন্টটা কম, সে আগে ভাগে লিকুইড হয়ে যায়। সে যে ভেপারটার বয়লিং পয়েন্টটা বেশি, যে কম্পোনেন্টের বয়লিং পয়েন্ট বেশি, সে আগেই লিকুইড হয়ে যায়। আর যার বয়লিং পয়েন্ট কম, সে আর একটু উপরে গিয়ে লিকুইড হয়। আর যার বয়লিং পয়েন্ট আরো কম, সেই ফাইনালি এখান থেকে গ্যাস হয়ে বেড়ে চলে আসে। তো এখানে যেটা মোট কথা, সেটা হচ্ছে গিয়ে এরকম নানান লেভেলে নানান ভেপার তারা কনভার্ট ব্যাক টু লিকুইড হয়। যার বয়লিং পয়েন্ট যত বেশি, সে তত লোয়ার লেভেলে টার্ন ব্যাক টু লিকুইড করবে, খুব তাড়াতাড়ি। বয়লিং পয়েন্ট বেশি, তো ভারী বেশি, তো তাড়াতাড়ি আর কি লিকুইড হয়ে যায়, যেহেতু ভারী বেশি। তো সেম মেথডটা এখানে ইউজ করা হয়। আমরা এখানে একটা বিশাল অ্যাপারেটাস ইউজ করি। কি হলো?
কার ঘরে সাউন্ড হচ্ছে? একটা মহিলা আমার কথা বলছে। তোমার ঘরে? নো স্যার। আচ্ছা, তো এরকম একটা বিশাল অ্যাপারেটাস নেওয়া হয় যার নাম হচ্ছে ফার্নেস। ফার্নেস, এটাকে ফার্নেস বলে। সেই ফার্নেসের ভিতরে দেখো এখানে একটা হিটার থাকে। হিটার, যে হিটারটা 2000 ডিগ্রি সেলসিয়াসে হিট দেয়। কত ডিগ্রি সেলসিয়াসে হিট দেয় বলতো? 2000 ডিগ্রি সেলসিয়াসে হিট দেয়। খেয়াল করো, এখান থেকে লিকুইড ক্রুড অয়েলটা পাঠানো হয়, বাট এই 2000 ডিগ্রি সেলসিয়াস হিটে সেই লিকুইড ক্রুড অয়েলটা গ্যাস হয়ে যায়। বলো কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়। পাঠানো হয় লিকুইড, এখান থেকে পাঠানো হচ্ছে লিকুইড, কিন্তু এই হিটের কারণে সেই লিকুইডটা এখানে গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস হয়ে তারপরে ফার্নেসের ভিতরে ঢুকছে। ঢুকলে এখানে অনেকগুলো এরকম লেভেল, ওই যে যেরকম ফ্র্যাকশনিং কলামের মধ্যে গ্লাস বিটস, এখানে এরকম অনেকগুলো গ্লাসের লেভেল সেট করা থাকে। গ্লাসের লেভেল এরকম উইথ গ্যাপস, এরকম অনেকগুলো লেভেল এখানে সেট সেট করা থাকে, সব গ্লাস দিয়ে তৈরি। তো এই গ্যাসটা ধরো, এখানে এই গ্যাসের মধ্যে তো অনেক কিছুর মিক্সচার আছে, অনেক কিছুর মিক্সচার আছে। কে কি বলছে? এই গ্যাসের মধ্যে তো কি আছে? অনেক কিছুরই মিক্সচার আছে। তো এই মিক্সচারটা কি হয়, ধরো এখান থেকে যে গ্যাসটা আসতেছে, সেই গ্যাসটা এখান থেকে আস্তে আস্তে উপরে উঠে। তো যার বয়লিং পয়েন্ট বেশি, ধরো একটা লিকুইড যার বয়লিং পয়েন্ট, মানে একটা গ্যাসের পার্ট যার বয়লিং পয়েন্ট অনেক বেশি ছিল, সে ধরো এখানেই এই লিকুইড হয়ে বসে আছে, একদম তাড়াতাড়ি সে লিকুইড হয়ে গেছে, যার বয়লিং পয়েন্ট সব থেকে বেশি ছিল। এখন ওই গ্যাসের মধ্যে যার বয়লিং পয়েন্ট একদম সব থেকে কম, সে এই উপর থেকে, একদম উপর থেকে সে মানে বাইরে বেরিয়ে যাবে। কারণ বয়লিং পয়েন্ট সব থেকে কম, এই জন্য সব থেকে বেশি মানে দৌড়াদৌড়ি করবে। ও ছোট, বয়লিং পয়েন্ট কম, এই জন্য ও সব থেকে উপর থেকে বেরোবে। যার বয়লিং পয়েন্ট এটা থেকে একটু বেশি, সে এই নিচে লিকুইড হবে। যার বয়লিং পয়েন্ট আর একটু বেশি, সে আর একটু নিচে লিকুইড হবে। যার বয়লিং পয়েন্ট আর একটু বেশি, সে আর একটু নিচে লিকুইড হবে। এই এই হচ্ছে ব্যাপারটা ফ্র্যাকশনেটিং কলাম বা ফার্নেস, সেটাকে আমরা বলছি হোল অ্যাপারেটাসটা। তাহলে এখানে বেসিক্যালি বলো কি করা হচ্ছে? ফার্স্টে লিকুইড ক্রুড অয়েলকে হিট দিয়ে, 2000 ডিগ্রি সেলসিয়াসে হিট দিয়ে আগে গ্যাসিয়াস ক্রুড অয়েল বানানো হচ্ছে। তারপর সেই গ্যাসিয়াস ক্রুড অয়েলকে ফ্র্যাকশনেটিং কলাম বা ফার্নেসের ভিতরে পাঠানো হচ্ছে। পাঠালে তারপরে গ্যাসটা যত উপরে উঠছে, ওই গ্যাসের মধ্যে যা যা মিক্সচার ছিল, ওদের বয়লিং পয়েন্ট কম বেশি অনুযায়ী যে যার যার মতো সেপারেট হয়ে যাচ্ছে। কি ঠিক আছে কিনা? এই হচ্ছে এখানে কথাটা। দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্ক। তো এই কোয়েশ্চেনটা রিলেটেড আমি তোমাদেরকে এখন রেড স্পট থেকে তার কোশ্চেন গুলো বলে দিই। এই কোয়েশ্চেন রিলেটেড আর কি, এই কোয়েশ্চেন রিলেটেড কি কি কোয়েশ্চেন আমাদের জানতে হবে বা পড়তে হবে। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হও। এখন যারা বলছি এটা লিখবে, আর যেগুলো বলবো আর কি। ক্রুড অয়েল, ক্রুড অয়েলের কোশ্চেন। একটু দাঁড়াও, হ্যাঁ। এক চ্যাপ্টার মধ্যে সব না, অর্গানিক কেমিস্ট্রি। ওকে, এক্সপেরিমেন্টাল টেকনিক। আচ্ছা, দাঁড়াও একটু। মানে দাঁড়াতে হবে না, একটু বসে ওয়েট করো, একটু খুঁজে নি কোশ্চেন।
বইয়ে পেয়ে যাবে জয়েন লাগানো। ওয়েট ওয়েট ওয়েট, না এটা রিলেটেড মানে কোশ্চেন দেখছি না, পাচ্ছি না। আচ্ছা যদি না হয় তাহলে এই কোশ্চেনটাই তোমরা মেমোরাইজ করে ফেলবে, এই কোশ্চেন আনসারটা। আর এর সাথে এক্সট্রা যেটা পড়বে সেটা হচ্ছে এই ক্রুড অয়েলকে সেপারেট করলে আমরা কি কি পার্টস পাই, এদের প্রত্যেকটা পার্টের একটা করে ইউজ জানবে, একটা করে ইউজ জানলেই হবে। বইতে তোমরা পেয়ে যাবে এটা, ফ্র্যাকশনেটিং কলাম, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল, বা ক্রুড অয়েল দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবে। ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, না স্নেহা দাঁড়াতে হবে, তুমি টেনশন নিও না। তাহলে এই কোশ্চেনের আনসারটা মেমোরাইজ, একটু বুঝে বুঝে মেমোরাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্টেট ওয়ান লার্জ স্কেল ইউজ অফ বিটুমেন, এটা তো ওখান থেকে পাবে, যে ওই যে বললাম যে ইউজ করতে হবে। লং চেইন হাইড্রোকার্বনস ক্যান বি ক্র্যাকড টু প্রডিউস হাইড্রোজেন। A long chain hydrocarbon has a molecular formula C12H26. Explain how the formula shows that this hydrocarbon is alkane. আচ্ছা, আমরা জানি যে অ্যালকেনের ফর্মুলা কি, মানে জেনারেল ফর্মুলা কি, CnH2n+2। অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি, CnH2n+2। তো এখানে n হচ্ছে 12, দেখো তো 2n+2 করলে 26 হয় কিনা। ধরো ফোন আসছে। Why, sir? আমি আচ্ছা ওকে, তো এখানে n হচ্ছে 12, তাহলে 2n+2 করলে তো 26 আসে, তাই না? তাহলে আমরা Yes, sir. তাহলে তাহলে আমরা এখানে বলবো যে দিস ফর্মুলা ম্যাচেস দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। অ্যালকেনের জেনারেল ফর্মুলার সাথে এই ফর্মুলাটা ম্যাচ করছে, তাই এটা একটা কি অ্যালকেন। বুঝতে পেরেছো জিনিসটা? Yes, sir. হ্যাঁ, মাশরাফ তুমি তোমার ফাদার কি বাসায় আছে? Ji, sir? তোমার আব্বু কি বাসায় আছে? No, sir. আচ্ছা, আর তোমার আব্বু তোর টিএডি নাম্বার থেকে ফোন করেছিল, তো এখন তো আমি কন্ট্যাক্ট করতে পারছি না। তুমি কোন থ্রুতে তোমার আব্বুকে একটু বলে দাও যে স্যার অ্যামাউন্ট পেয়েছে, বা তুমি তোমার আম্মুকে বা মারুফাকে বলে দাও যে স্যার একটু তোমার ফাদারকে ইনফর্ম করতে যে স্যার অ্যামাউন্ট পেয়েছে। আচ্ছা, তো এরপর তুমি আসো কনস্ট্রাক্ট এন ইকুয়েশন ফর টু শো ফর দ্য ক্র্যাকিং টু মেক হাইড্রোজেন এন্ড অ্যাট লিস্ট ওয়ান অ্যালকিন। আচ্ছা, ক্র্যাকিং রিঅ্যাকশনটা নিয়ে আমি কিছু কথা বলবো এখানে। ক্র্যাকিং, দেখো ক্র্যাকিং মানে ক্র্যাক মানে তো ভেঙে ফেলা। মনে রাখবা, অ্যালকেন অ্যালকেন অ্যালকেনদেরকে আমরা ভেঙে ফেলি, অ্যালকেনদেরকে আমরা ক্র্যাক করি। কেন বলতো? অ্যালকেনদেরকে ক্র্যাক করার কারণটা কি? অ্যালকেনদেরকে ক্র্যাক করার কারণটা হচ্ছে অ্যালকেনকে ভাঙলে আমরা অ্যালকিন পাই, ছোট অ্যালকিন, স্মল অ্যালকিন পাই।
স্মল অ্যালকিন পাই অ্যান্ড অলসো আমরা স্মল অ্যালকেনও পাই। স্মল অ্যালকেন আমরা পাই যেগুলো ডিমান্ড আসলে বেশি। কারণ তুই মনে রাখবা অ্যালকেন যত ছোট সে ছোট জিনিস দৌড়ায় বেশি, মানে দৌড়াদৌড়ি করতে পারে বেশি। এজন্য ওই অ্যালকেন, ছোট অ্যালকেন ওর ডিমান্ড বেশি। অ্যালকেন যত ছোট হয় সেটা দিয়ে তত বড় জিনিস চলে। এই বলতো ঘরে আমরা আগুন জ্বালানোর জন্য কি ক্যান্ডেল লাইট ইউজ করি নাকি মানে ওই যে এমনি ধরো যে এমনি মানে পড়াশোনা করার জন্য ক্যান্ডেল লাইট ইউজ করি নাকি আমরা মিথেন গ্যাস ইউজ করি? Sir, candle. ধরো হ্যাঁ ক্যান্ডেল, এই ক্যান্ডেল স্ক্যান্ডেল না তো, ক্যান্ডেল ইউজ করি আমরা। আচ্ছা আমরা মেথড গ্যাস ইউজ করি। Candle ই তো বলছি। না মানে ইউজ করি আর কি, ইউজ করি। আর যে ধরো যে কারেন্ট চলে গেল তো ঘরে ফর আ সার্টিন টাইম একটু আলো পাওয়ার জন্য, লাইট পাওয়ার জন্য আমরা ক্যান্ডেল ইউজ করি, তাই না? তো ক্যান্ডেল ইউজ করি। তো ক্যান্ডেল কিন্তু ভেরি বিগ অ্যালকেন, ইট ইজ ভেরি বিগ অ্যালকেন। কিন্তু Candle ডিজেল wax না? ওই তো ওয়্যাক্স, ওয়্যাক্স। হ্যাঁ, তা ক্যান্ডেল তৈরি হয় কি দিয়ে? আর তোমার মাথা দিয়ে না ওইটা দিয়ে? ক্যান্ডেল তৈরি হয় কি দিয়ে? Wax. Wax দিয়ে স্যার। হ্যাঁ ওয়্যাক্স দিয়ে। তো ওয়্যাক্স ইজ আ ভেরি 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 বিগ অ্যালকেন। একটা সত্যি কথা আমি তোমাকে বলি, না থাক পরে বলবো। আচ্ছা আচ্ছা, গাড়ি চলে কি দিয়ে? ডিজেল দিয়ে, অকটেন দিয়ে, তাই না? তো ডিজেল অকটেন এগুলোর মধ্যে মনে করো যে মোটামুটি 8টা করে প্রতিটা মলিকিউলের মধ্যে 8টা করে কার্বন থাকে। আচ্ছা প্লেন চলে কি দিয়ে? এই ডিজেল অকটেন দিয়ে? না, প্লেন চলে কিন্তু কেরোসিন দিয়ে। প্লেন চলে কি দিয়ে? কেরোসিন দিয়ে কিন্তু প্লেন চলে। কেরোসিন কিন্তু আরো ছোট, ডিজেল বা অকটেন থেকে কিন্তু ছোট কেরোসিনটা, বুঝছো? তো তার মানে অ্যালকেন যত ছোট হবে সেটা দিয়ে তত বড় জিনিস মানে চালানো যাবে। আর মিথেন গ্যাস তো এতটাই ছোট যে ও এত বেশি রিঅ্যাক্টিভ হবে যে মানে ও এত বেশি রিঅ্যাক্টিভ যে ওকে দিয়ে কোনো মানে গাড়ি টাড়ি কিছু মানে চালানো হয় না। কারণ ও আবার খুব বেশি পরিমাণ রিঅ্যাক্টিভ, সব থেকে ছোট তো সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। এই জন্য ওকে দিয়ে জাস্ট আগুনটাই মানে জ্বালানো হয়, কিন্তু অ্যাজ আ কার ফুয়েল বা রকেট ফুয়েল হিসেবে মিথেনকে ইউজ করা যায় না, কারণ ও এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ। দেখা গেলো আগুন ধরানোর সঙ্গে সঙ্গে ধুপ করে মানে একদম বার্ন করে উঠবে। তোমরা কখনো বাসায় গ্যাসের চুলা জ্বালাইছো? জ্বালাও নাই? আচ্ছা কেমনে? কতবার চালাইছি। তো আস্তে আস্তে জ্বলে নাকি মানে ধপাস করে জ্বলে ওঠে? ধাপাস করে। পাশ। হ্যাঁ, মানে তুমি ফ্লেম ধরছো আর থাপাস করে জ্বলে উঠছে, তাই না? আমি তখন ক্লাস 7-এ একটা ছেলের বাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম। তো ক্লাসে বললাম যে আমি যা কোশ্চেন করবো সবাই ধপাস করে উত্তর দিবা। এই বলতো সোডিয়ামের সিম্বল কি? তো সবাই কি বললো জানো? সবাই বলে উঠলো ধপাস। বিশাল ট্যালেন্টেড সব। ওই যে বলছে ধপাস করে উত্তর দিবা, ধপাস উত্তর দিয়েছে। আর যাই হোক, তো এখানে তাহলে অ্যালকের এই ক্র্যাকিং এর আসল রিজনটা হচ্ছে আমরা ক্র্যাকিং করে স্মল অ্যালকিন পাই যেগুলো ডিমান্ড বেশি, মোর ডিমান্ডিং। ঠিক আছে কিনা? এই এখন তুমি আসো এই অ্যালকিন ক্র্যাকিং করলে কি কি তৈরি হবে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন পেপারেই বলা থাকবে। যেমন এখানে বলা আছে, এখানে তো C12H26 এটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন পাবো। তাহলে আর কি থাকে বলো? C12H24, তাই না? টোটাল তো 26টা হাইড্রোজেন হওয়া লাগবে, তো এখানে 2টা বেড়ে গেছে, তাহলে এখানে থাকবে আর 24টা। এই
ব্যাস। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন এখানে হুম এখানে C12H22 কেন হলো না আর 2H2 কেন হলো না স্যার? C12H22 অ্যাকচুয়ালি এটা তো অ্যালকাইন হয়ে গেল, এটা কোনো ওর তো কোনো ফর্মুলা আমাদের মানে ট্র্যাকিং হয় না। এরকম ভাবে আমি লাইক আরেকটা অ্যালকিনের মতো, যেমন এখন তুমি ওইটার এটা এভাবে করে বলতে পারো, স্যার C12H26 from here I want to make 2 hydrogen, I want to make 2 hydrogen। আচ্ছা এবার তুমি এটা অ্যালকেন বানাও, এখান থেকে একটা ছোট অ্যালকেন অ্যালকেন বা বা অ্যালকিন বানাও একটা, ধরো বললা C5H10, H10 আরটা বললা C7H14, নাকি or C6H12 14? না, হচ্ছে না। C5H10, 10 11 12 13 14 14 28, না হচ্ছে না। C7H12 হতে হবে, তাতেও হচ্ছে না। তাহলে আবার তাহলে ওইটাই, এটাই হবে তাহলে। আমরা ওইটাই করব, উই উইল ডু ইট সিম্পলি। ধরো তোমাকে বললো যে তুমি এখান থেকে একটা 8 কার্বনের অ্যালকান বানাও, মানে অ্যালকেইন বানাও, আর 4 কার্বনের অ্যালকিন বানাও। তো তুমি ওইভাবে করো। 8 কার্বনের অ্যালকেন, অ্যালকেন মানে 18 CnH2n+2, মানে 2 × 8 16 প্লাস 2 হচ্ছে 18। আর এখানে অ্যালকিন বানাও, 4 কার্বনের অ্যালকিন বানাও, তাহলে C4H8, C4H8। এই এরকম তোমাকে কোশ্চেন পেপারে মানে বলে দিবে যে তোমাকে কি করতে হবে এখানে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, কই গেছিলাম আশরাফ? স্যার নেটওয়ার্কের প্রবলেম ছিল। তাহলে আজকে স্নেহাকে হোস্ট করে দিই। এই আমি হোস্ট, ওকে। দিস ইজ হাউ উই ডু ইট। ওকে, নাম্বার ই, হাইড্রোজেনের অ্যাডভান্টেজ কি, মানে হাইড্রোজেনকে আমরা যদি ফুয়েল হিসেবে ইউজ করি তাহলে অ্যাডভান্টেজ কি সেটা আমাদেরকে জানতে হবে। এটার আনসার একটা কোশ্চেন পেপার থেকে মুখস্থ করতে হবে, যে হাইড্রোজেন ইউজ করলে অ্যাডভান্টেজটা কি। আচ্ছা ঠিক আছে। নাম্বার 5, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। নিশ্চয়ই এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা বের করার নিয়মটা মনে আছে। তারপর আমি আরেকবার একটু দেখাই দিই। দেখো এখানে এটা কি বলেছে, পার্সেন্টেজ, এই যে দেখো পার্সেন্টেজ বাই মাস বলেছে। এই যে এখানে যে দেখো কার্বনের পার্সেন্টেজ বলেছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ বলেছে, এটা আসলে পার্সেন্টেজ ইন টার্মস অফ হোয়াট, কি বলতো? ম্যাস। পার্সেন্টেজ ইন টার্মস অফ হোয়াট বলো? ইন টার্মস অফ কি? ম্যাস। পার্সেন্টেজ ইন টার্মস অফ ম্যাস। ওকে, ঠিক আছে। তা এখন এই যে এখানে যে পার্সেন্টেজ গুলো বলেছে, এই পার্সেন্টেজ গুলোকে তুমি গ্রাম হিসেবে ধরবে। কি হিসেবে ধরবে? গ্রাম, গ্রাম হিসেবে, গ্রাম। আচ্ছা, এখন এম্পিরিক্যাল ফর্মুলা বের করার আমি স্টাইলটা বলে দিই। এখানে দুইটা স্টাইল আছে। একটা হচ্ছে, মানে দুইটা স্টাইলের ফরম্যাটটা অ্যাকচুয়ালি একই। ধরো তোমাকে বললো C8H24, তোমাকে বললো এটার একটা এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে। সিম্পলিফাই করব। তো এম্পিরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে ওর ভিতরে যে মোলস গুলো পাচ্ছ, এই নাম্বার গুলো কিন্তু মোল নাম্বার, অ্যাটমিক মোল নাম্বার, মানে কত মোল অফ অ্যাটমস। তাহলে কার্বন অ্যাটমস হচ্ছে 8 মোল, আর হাইড্রোজেন হচ্ছে 24 মোল। তো এখানে খুব সিম্পল সিস্টেমটা হচ্ছে, স্মলেস্ট নাম্বার দিয়ে তুমি সবগুলো নাম্বারকে ডিভাইড করবে। আচ্ছা, একটু লেখো, ডিভাইড বাই দ্য smallest number, divide by the smallest number of mole।
স্মলেস্ট নাম্বার অফ মোল, তারপর হচ্ছে মাল্টিপ্লাই ইন্টিজার টু গেট হোল নাম্বার, মাল্টিপ্লাই ইন্টিজার টু গেট হোল নাম্বার। এই হচ্ছে দুইটা স্টেপ, একটা হচ্ছে ডিভাইড বাই দ্য স্মলেস্ট নাম্বার অফ মোল, আর একটা হচ্ছে মাল্টিপ্লাই ইন্টিজার টু গেট হোল নাম্বার। ঠিক আছে, যেমন আমি এটা একটা এক্সাম্পল দেখাই, এখানে দেখো, খেয়াল করো মন দিয়ে দেখো। ধরো বললাম 6:8। আমি জানি তোমরা এটা একবারে করে ফেলতে পারবে 2 দিয়ে ডিভাইড করে, তারপর আমি যেটা সিস্টেম সেটা আমি দেখাই। এখানে স্মল নাম্বার কোনটা বলো? 6। তাহলে তুমি দুইটাকেই 6 দিয়ে ডিভাইড করো, কত আসে বলো? এটা 1 1 is 1 to is to 3/4. I mean 4/3. 4/3 মানে 1.33 নাকি? আচ্ছা তুমি এখানে 4/3 রাখো, বা তুমি চাইলে 1.33 তুমি লিখতে পারো। এবার তুমি এই দুটো নাম্বারের সাথে ইন্টিজার ইনটু করো আনটিল ইউ গেট হোল নাম্বার। আচ্ছা এই দুইটার সাথে ইনটু 2 করলে কত আসে বলো? 2:8/3। Sir, আচ্ছা no, হবে না। হ্যাঁ, এটা হচ্ছে না, বিকজ উই ডিডন্ট গেট হোল নাম্বার হিয়ার। ইনটু 3 করলে কত আসে? 3:4। এখন হয়। এখন এখন হয়েছে। এই তো এটাই আমি বলছিলাম যে ফার্স্টে ডিভাইড বাই দ্য স্মলেস্ট নাম্বার অফ মোল এন্ড মাল্টিপ্লাই ইন্টিজার টু গেট আ হোল নাম্বার অর নিয়ার টু হোল নাম্বার। নিয়ার ধরো 0. ধরো 0.99, 0.00 এরকম নাম্বার। এটা করলেও তো আমরা অ্যাপ্রক্সিমেট করে হোল নাম্বার আমরা বসাতে পারি সেখানে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি যে এত কষ্ট করে মুছলাম কোনো দরকার ছিল না, আমার এখন মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখানে যে আমি বলেছি যে পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে এগুলোকে আমরা গ্রাম হিসেবে ধরবো। আচ্ছা গ্রাম মানে ম্যাস থেকে মোলে কনভার্ট করে কিভাবে বলো? হাউ ডু কনভার্ট ম্যাস ইনটু মোল? নাম্বার অফ মোল ইকুয়াল টু, বল, mass by RMM. mass by RMM বা mass by relative molecular mass by relative atomic mass। সব চুপচাপ, সব মুখে মানে ঘুমটা দিয়ে বসে আছে, যেমন বলছে নতুন বিয়ে হয়েছে। দেখো স্যার, আপনি এদিকে, যে হাডুডু যে বললেন, আমি কিছু বললাম না স্যার। তোমাকে কিছু বলতে হবে না, যখন বলা দরকার ছিল তখন কিছু বলোনি, এখন কিছু বলতে হবে। তাহলে 57 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে কার্বন এন্ড হাইড্রোজেন। তো কার্বন কত? কার্বন হচ্ছে 57.1 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে 4.8 গ্রাম। কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, তো তুমি এটাকে 12 দিয়ে ডিভাইড করো, এটাকে 12 দিয়ে ডিভাইড করো, ব্যাস। তাহলে গ্রাম থেকে এই যে ম্যাস নাম্বার ছিল গ্রাম, আর নিচে হচ্ছে তোমার অ্যাটমিক ম্যাস, ডিভাইড করে আমরা এটাকে মোল পেয়ে গেলাম, মোল নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে বলো কার্বনের মোল নাম্বার তাহলে এটা কত আসে? 57.1/12 কত আসে? Sir, 4.76. 4.76। আর এটা কত আসে? 4.8/12। 0.4. 4.8/12 10 hydrogen and mass की 12 আর কি ও হাইড্রোজেনের ম্যাস তো অন অন অন। Oh. এই আচ্ছা দেখো তো এই দুটো অ্যাড করলে কি 100 হয় নাকি? স্যার অসম্ভব, 100 তো হয় না। হাইড্রোজেনের অক্সিজেন মাসও তো লাগবে। তাহলে এখানে আরো কিছু আছে, এই যে 38.1 আরো আছে অক্সিজেন, দেখছো? 38.1 অক্সিজেন অক্সিজেন, তাহলে 38.1 কার্বন এতটুকু, হাইড্রোজেন এতটুকু, তাহলে অক্সিজেন কত? ওই যে মাইনাস করে দাও, 38.1 38.1, জি জি এটা ডিভাইড বাই 16
করো কত আসে? That's sir 2.38 mole. And final ratio is 2:1. আমি এটা 4.76 টা আমরা এটাকে 4.8 করে দেই। এটা 4.8, এটা 2. এটা এটা হবে 2.4. 2.4। হ্যাঁ, তাহলে স্মলেস্ট নাম্বার হচ্ছে Cameron কে 2.4। বলছে? আপনি 2.4 দিয়ে, হ্যাঁ Cameron can book. না এটা ব্যাপার না, দুঃখে বুঝছো, দুঃখে কষ্টে কষ্টে এমনটা বলছি। আলাদা। কষ্ট তো আমারও। তোমার আর কি করছো, তুমি তো শুধু ওই থাক কিছু না বলি আর। তাহলে আমরা স্মলেস্ট নাম্বার 2.4, তো 2.4 দিয়ে সবাই আমরা সবাইকে ডিভাইড করে দিই, তাহলে কত আসে? Sir 2:1. Ratio. এটা আমি এখানে উপরে লিখি ব্লু কালার দিয়ে, তাহলে 2:1। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আছে কার্বন 2টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, তাহলে C2H2O1 বা C2H2O লিখলেই হয়। ঠিক আছে কিনা? ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। জি। ওকে, এদিকে আপনার এসএস লাগবে? না এআর এসএস নিয়ে কি, এই নিজেরা করবা, করছো তো অনেকবার এমনি। হয়ে গেছে। হুম। শেষ এরা। ওই আপনি না আগেও ওয়ার্কশিট দিয়েছেন স্যার, লকডাউন আগে। logged out those memories of okay. 0. আশেপাশে কোনো কোশ্চেন আছে? না। 0.194 gram of sample W reacts completely with 18.5 cm cube of 0.250 mole per dm cube KOH. Okay, ঠিক আছে। তাহলে এই যে দেখো KOH এর ইনফো গুলো দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে মোল বের করে ফেলো। আচ্ছা 18.5 cm cube মানে কি? 0.4625. 18.5 divided by 0.625 into 10 to the power. বুঝেছি, আগে ডিএম কিউব করি, এই যে ডিএম কিউব করে ফেললাম। এবার তুমি এটাকে মোল করো। হ্যাঁ। জানি মোল ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, মানে 0.25 ইনটু ভলিউম মানে 18.5 বাই রুবাইট, না মানে 1000। কত আসে বলো? Sir 0.0046. এটাই কি সব? 0.00462 হুম। 462 মোল। 462. মোল। আচ্ছা, সেখান থেকে দেখো আমাকে রিলেটিভ ফর্মুলা ম্যাস, তো রিলেটিভ ফর্মুলা ম্যাস মানে আরএফএম মানে আরএমএম, ওটা বের করতে গেলে তো মোল লাগবে, তো ডাব্লিউ এর মোল তো আমি জানি না, এটা বের করতে হবে। আচ্ছা ম্যাস দেওয়া আছে, আচ্ছা খেয়াল করো এখানে দেখো আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে, তো KOH এন্ড W কোশ্চেনে একটা ইনফরমেশনে দেওয়া আছে যে W যদি হয় 1 মোল তো KOH হবে 3 মোল, কি তাই বলা আছে না? KH वाला কি ডিভাইড করে দিবে? W যদি হয় 1 মোল তো KOH কত হবে? 3 মোলস। এখন তুমি বলো W আমরা সরি KOH আমরা বের করেছি কত মোল? 0.00462। 00462, তাহলে এটা কত মোল? এবার তুমি বের করো, তা W এখানে কত মোল আছে? Easy. 0.0462 divided by 3 equals to হ্যাঁ। 1.541. 1.5 into 10 to the power minus 10 to the power minus 3. With the 3। 0.00154. হ্যাঁ এটাই থাক, তাহলে এত মোল অফ W এখানে প্রেজেন্ট আছে। জি আচ্ছা দেখো তো W এর ম্যাস দেওয়া আছে না 0.194। জি জি। আচ্ছা এবার তুমি আসো মোল ইকুয়ালস টু আমরা আবার কি জানি, ম্যাস বাই আরএফএম বা আরএমএম। RFM. হ্যাঁ রিলেটিভ ফর্ম, তাই আরএফএম ইকুয়াল টু কি, ম্যাস বাই মোল নাকি? That's right. জি জি জি। ম্যাস বাই মোল, তো ম্যাস বলা আছে 0.194 আর মোল তো ওই যে 1.54 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, আর জায়গা নাই। So 125.97 or 125.97
মানে 126 অলমোস্ট। আমরা ওটাই রাখি, তাহলে RFM হচ্ছে 125.97। And মার্চ থেকে দুইটাই accept করো। আমরা 126 এটাই এর জন্য। রাখলাম। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, যে ইনফো দেওয়া ছিল সেখান থেকে আমরা মোল বের করে ফেললাম। তারপরে আমরা ওই তার ইনফো থেকে আমরা স্টয়কিওমেট্রিক রেশিও দিয়ে আরেকজনের মোল আমরা বের করে ফেললাম। তারপরে দেখলাম যে ওর ম্যাচ দেওয়া আছে আর আমরা মোল পেয়ে গেছি। তাহলে ম্যাচ দেওয়া আছে, মোল পেয়ে গেছি, তাহলে এই যে এই ফর্মুলা, নাম্বার অফ মোল ইকুয়াল টু ম্যাচ বাই রিলেটিভ ফর্মুলা ম্যাচ। রিলেটিভ ফর্মুলা ম্যাচ হতে পারে রিলেটিভ অ্যাটমিক ম্যাচ আর মলিকুলার। এই এসএস নাও, Sir, less than 1 minute. 1 মিনিট দেখেছি, এসএস নাও তাড়াতাড়ি। So, নিছি। তারপর এন্ড করে দাও, তারপর সবাই আবার জয়েন করো।